জাতিসংঘের অধিবেশনের আগে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ বেশ কয়েকজন কর্মকর্তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করে সেখানে প্রাথমিক হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই অভিযান শুরুর পরই হামাসের পাল্টা হামলায় এক ইসরায়েলি সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এদিকে শুক্রবারও গাজা জুড়ে হামলায় ৬ জন ত্রাণপ্রার্থী সহ অন্তত ৬৭ জন নিহত হন। এছাড়া অনাহারে মারা গেছে ২ শিশু সহ অন্তত ৫ জন। এরই মধ্যে সৃষ্টি ঘটকের রিপোর্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় ২ বছর ধরেই অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবারও ভূখণ্ডটি জুড়ে রাতভর চালানো হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়। একই দিন গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটি দখলের ঘোষণা দিয়েছে আইডিএফ। গাজা সিটিকে রণক্ষেত্র ঘোষণা করে সেখানে মানবিক সহায়তা কার্যক্রমের জন্য সাময়িক যুদ্ধবিরতিও আর কার্যকর হবে না বলে জানিয়েছে তারা। হামলার তীব্রতা বাড়ায় গাজা সিটি থেকে নিরাপদ আশ্রয়ের আশায় ছুটে বেড়াচ্ছেন বাসিন্দারা। এমন অবস্থায় দুর্ভিক্ষের কবলে পড়া গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি। এক সপ্তাহ আগেই গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে। সেখানে প্রতিদিন মানুষ না খেয়ে মরছে। তারা এতই দুর্বল যে এলাকা ছাড়তে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার শক্তি তাদের নেই। এ হামলা দ্রুত বন্ধ না করলে ভয়াবহ বিপর্যয় দেখা দেবে উপত্যকাটিতে। এরই মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের আগে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ ফিলিস্তিন কর্তৃপক্ষ পিএও, ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলওর বেশ কয়েকজন কর্মকর্তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া কয়েকজনের ভিসার আবেদনও প্রত্যাখ্যান করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, পিএলও ও পিএ আন্তর্জাতিক অপরাধ আদালত ও আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনে গাজায় যুদ্ধবিরতির আলোচনার পথ এড়ানোর চেষ্টা করছে। এবারের অধিবেশনে ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে, যদিও যুক্তরাষ্ট্রকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি তার প্রতিনিধিরা পর্যালোচনা করছেন। সৃষ্টি ঘটক, ৭১। নিজেদের আকাশ সীমায় ইসরায়েলের সরকারি ও সামরিক বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার পার্লামেন্টে গাজা ইস্যুতে এক বক্তব্যে এই ঘোষণা দেন। গাজা ইসরায়েলের বর্বরতা, জেরুজালেমের আল আকসা মসজিদে উস্কানি এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ফিদান। তিনি ইসলামী দেশগুলোকে ইসরায়েলকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভা ও কার্যক্রম থেকে সাময়িক বরখাস্ত করার জন্য চাপ সৃষ্টির আহ্বান জানান। ইসরায়েলের সঙ্গে মাইক্রোসফটের সংশ্লিষ্টতার প্রতিবাদ করায় ৪ কর্মচারীকে বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকা এবং দেশটির সেনাবাহিনীকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে মাইক্রোসফট। এর প্রতিবাদ করার পরই এমন ঘটনা ঘটে। বরখাস্ত হওয়া কর্মীরা মাইক্রোসফটের অফিসে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যার মধ্যে ২ জন কোম্পানির প্রেসিডেন্টের অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে ছিলেন। বিক্ষোভকারীদের গ্রুপ নো এ জুর ফর অ্যাপার্থেইড এর এক বিবৃতিতে বলেছে, অ্যানা হ্যাটেল এবং রিকি ফামেলি নামে ২ জনকে ভয়েস মেলের মাধ্যমে জানানো হয় যে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। ইউক্রেনের জাপোরিজিয়ায় শুক্রবার রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় ১ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত ২২ জন। শনিবার জাপোরিজিয়ার আঞ্চলিক সামরিক প্রশাসন টেলিগ্রাম চ্যানেলে রুশ হামলার কথা নিশ্চিত করেছে। টেলিগ্রাম চ্যানেলে জানানো হয়েছে, জাপোরিজিয়ার আবাসিক এলাকা লক্ষ্য করে রুশ বাহিনী হামলা চালিয়েছে। এতে বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের জন্য বাফার জোনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কারণ হিসেবে তিনি বলেছেন, বাফার জোন তৈরি করলেই যুদ্ধক্ষেত্রে তার কোনো প্রভাব পড়বে না। শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, শুধুমাত্র আধুনিক যুগে যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা যারা জানেন না তারাই বাফার জোনের প্রস্তাব দিতে পারেন। সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির অংশ হিসেবে ইউরোপের দেশগুলোর নেতারা ৪০ কিলোমিটার দীর্ঘ বাফার জোন তৈরির প্রস্তাব বিবেচনায় আনার পর এই মন্তব্য করলেন জেলেনস্কি। চলতি বছরের ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ক্রেমলিন এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে আগামী সোমবার পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চীনের আঞ্চলিক সামিটে দেখা করবেন। ক্রেমলিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ২ নেতা ডিসেম্বর সফরের প্রস্তুতি নিয়েও আলোচনা করবেন। রাশিয়া থেকে তেল কেনার কারণে গত বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০% শুল্ক কার্যকর হয়েছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে পারবে না ভারত, কারণ রাশিয়ার তেল সস্তা, এমন মন্তব্য করেছেন দিল্লির অর্থনীতিবিদ বিশ্বজিৎ ধর। বলেন, অর্থনীতির ওপর চাপ দেওয়ার কোনো যুক্তি নেই ভারতের। বিস্তারিত রিপোর্টে। ভারতের ওপর ৫০% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত শুল্ক থেকে বাঁচতে শর্ত ছিল রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে হবে ভারতকে।
কিন্তু আদতে তা সম্ভব নয় বলে মনে করেন ভারতীয় অর্থনীতিবিদরা। ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক বিশ্বজিৎ ধর বলেন, বিশ্বের দুই পরাশক্তির মধ্যে তেল নিয়ে এরই মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। এর মধ্যে রাশিয়ার সাথে বিরোধ তৈরি করে দেশের অর্থনীতিকে সংকটে ফেলার কোনো যুক্তি নেই ভারতের। তাছাড়া রাশিয়ার তেল সস্তা হওয়ায় তার বিকল্পেরও দরকার নেই। I don't think India can afford to sort of move out of Russian oil altogether. আমার মনে হয় না ভারত রাশিয়ার তেল থেকে সরে আসতে পারবে, কারণ দামের ক্ষেত্রে আমরা সুবিধা পাচ্ছি। তাছাড়া এখন দেশের রপ্তানি খাত সংকটে পড়তে যাচ্ছে। এর মধ্যে আরেকটা ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না। Logical, right, at this point. ভারতের ওপর শুরু থেকেই শুল্ক হার ছিল 25%, আর রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি স্বরূপ আরও 25% শুল্ক যোগ হয়। তাতে অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা আছে ভারতের অর্থনীতি। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের তাৎক্ষণিক প্রভাব হলো ভারতের রপ্তানি সীমিত হয়ে যাচ্ছে। প্রত্যক্ষ ও পরোক্ষ আমদানির ক্ষেত্রেও প্রভাব হবে নেতিবাচক। যুক্তরাষ্ট্রের কাছ থেকে কৃষি পণ্য আমদানি করে ভারত, যা কৃষকদের সাথে সরাসরি সম্পর্কিত। আমার মনে হয় না ভারত সেটাও বন্ধ করতে চাইবে। তবে এমন নয় যে প্রেসিডেন্ট ট্রাম্প তার অবস্থান থেকে সরে যাবেন। শেষ পর্যন্ত হয়তো সমঝোতা হবে। বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন উৎস ও কৌশল নির্ধারণ করছে ভারত, যাতে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত না হয়। তবে এক্ষেত্রে কিছুটা সময় লাগবে। তাই বলে শুল্কের কারণে ভারতের অর্থনীতিতে পুরোপুরি ধস নামবে না বলেই মনে করেন অর্থনীতিবিদরা। আফসানা শাওন, ৭১। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কের বেশিরভাগই অবৈধ, এমন রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। আদালতের আশঙ্কা, ট্রাম্পের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আইনের সাথে সাংঘর্ষিক, এতে দেশের পররাষ্ট্রনীতি উল্টে যেতে পারে। এই রায়ের প্রভাব পড়তে পারে ট্রাম্পের পারস্পরিক শুল্কের উপর। ৭-৪ ভোটে মার্কিন আদালত ট্রাম্পের যুক্তি প্রত্যাখ্যান করে। ট্রাম্প বলেছিলেন শুল্কগুলো জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে অনুমোদিত ছিল। প্রশাসনকে সময় দেওয়ার জন্য 14 অক্টোবর পর্যন্ত এই রায় কার্যকর হবে না। ট্রুথ সোশ্যালে এই রায়ের সমালোচনা করেছেন ট্রাম্প। বলেছেন, রায় বহাল রাখা হলে এই সিদ্ধান্ত আক্ষরিক অর্থেই মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে। আর শুল্ক বহাল রাখার সিদ্ধান্তও জানিয়েছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে 7 মাসে প্রায় 2 লাখ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে CNN। ট্রাম্পের বর্তমান মেয়াদে এরই মধ্যে গত 1 দশকের মধ্যে সবচেয়ে বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আইস। যদিও প্রশাসন ঘোষিত বিতাড়নের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে ফেডারেল সংস্থাটি। জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রায় 3.5 লাখ অভিবাসীকে ফেরত দেওয়ার তথ্য নথিভুক্ত করেছে প্রশাসন। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন, সিবিপি এবং কোস্টগার্ডের মাধ্যমে অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো এবং স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে অভিবাসীদের চলে যাওয়াও নথিভুক্ত করেছে তারা। সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং 2024 সালের নির্বাচনে ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস সুরক্ষা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যারা ভাইস প্রেসিডেন্টের পদে থাকেন, ক্ষমতা থেকে বিদায়ের পর 6 মাস পর্যন্ত তারা রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা পান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায়ের আগে কমলার রাষ্ট্রীয় নিরাপত্তার মেয়াদ 2026 সালের 31 জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছিলেন। শুক্রবার ট্রাম্প প্রশাসন সেই আদেশ বাতিল করেছে। চিঠির মাধ্যমে কমলা হ্যারিসকে সেটি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী 1 সেপ্টেম্বর থেকে তিনি আর সিক্রেট সার্ভিস নিরাপত্তা সুবিধা পাবেন না। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশে বিক্ষোভ শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। শনিবার স্থানীয় পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়। এ সময় মারা যান 3 জন, আহত হয়েছেন আরও 5 জন। এক বিবৃতিতে হতাহতের সংখ্যা জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ বিভাগ। তবে নিহতদের মৃত্যুর কারণ বিস্তারিত জানানো হয়নি বিবৃতিতে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতরা আগুনে পোড়া ভবনে আটকা পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। আর আহতদের মধ্যে 2 জন ভবন থেকে লাফিয়ে পড়েছিলেন। বর্তমান প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর জন্য একটা পরীক্ষা হিসেবেই দেখা হচ্ছে এই বিক্ষোভকে। চলতি সপ্তাহে আইন প্রণেতাদের বেতন ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু হয় রাজধানী জাকার্তায়। গত শুক্রবার থেকে মাত্রা বাড়ে বিক্ষোভের।
40 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। গত 24 ঘন্টায় পাঞ্জাবে বন্যায় মারা গেছে 13 জন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ বাসিন্দাকে। বন্যায় আজাদ কাশ্মীরে এদিন প্রাণ হারিয়েছে অন্তত একজন। এদিকে ভারতের জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে এক পরিবারের 7 জন সহ মারা গেছে 11 জন। আর বন্যায় পাঞ্জাব প্রদেশের 1000-এর বেশি গ্রাম প্লাবিত হয়েছে। মৃতের সংখ্যা 23 জনে দাঁড়িয়েছে। বিস্তারিত ঋতু সাহার প্রতিবেদনে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। ভারী বৃষ্টিপাতের কারণে ফুলে উঠেছে রাভি, শতদ্রু ও চেনাব নদীর পানি। ভারত বাঁধ খুলে দেওয়ার পর পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে তলিয়ে গেছে 1,500-এরও বেশি গ্রাম। বন্যার কারণে পাঞ্জাব প্রদেশের প্রধান নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এক রাতের ব্যবধানে এসব নদীতে পানি বেড়েছে প্রায় 3 লাখ কিউসেক। এতে তলিয়ে গেছে আশেপাশের গোটা অঞ্চল। কোমর সমান পানিতে আশ্রয় শিবিরে ছুটে যাচ্ছেন বাসিন্দারা। এছাড়া বন্যার কারণে প্লাবিত হয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের বেশিরভাগ অংশ। বন্যার কবলে পড়েছে 10 লাখের বেশি মানুষ। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 2.5 লাখ বাসিন্দাকে। এরই মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বন্যা কবলিত বাসিন্দাদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া বন্যায় নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। বন্যা দুর্গত এলাকায় স্থাপন করা হয়েছে 7 শতাধিক ত্রাণ কেন্দ্র। অস্থায়ী আশ্রয়ের জন্য স্থাপন করা হয়েছে প্রায় 3000 তাঁবু। টানা দ্বিতীয় দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তানের শিয়ালকোট শহর। তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক। পরিস্থিতি মোকাবেলায় শুক্র ও শনিবার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এদিকে ভারতের ছত্তিশগড়ে ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় শতাধিক গবাদি পশুসহ মারা গেছে বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 500টি বাড়ি এবং 16টি কালভার্ট ও সেতু। টানা 3 দিনের ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের পাঞ্জাব অংশে প্লাবিত হয়েছে 8 শতাধিক গ্রাম। ভারতীয় আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে, আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে। জম্মু কাশ্মীরে শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। দক্ষিণে তেলেঙ্গানা রাজ্যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। উত্তরপ্রদেশে গঙ্গা ও যমুনা নদীতে পানিও বেড়েছে। এছাড়া হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির সঙ্গে আকস্মিক বন্যা ও ভূমিধসের পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। ঋতু সাহা, 71। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।